কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তৃষা নুজায়াত তার বউ হচ্ছি না। না, মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করল তিশা। এত লম্বা বাস যাত্রার পরে বান্ধবী সিমলার বাসায় উঠে যখন বিছানায় গা এড়িয়ে শুয়ে পড়ল তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবে। আজ হোক কিংবা কাল। সে মানুষ কম বাজ পাখি বেশি, এক নাম্বারে তাজ্জাল লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে, এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তিশা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। ততক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর বাবা মা গুরু এক নাম্বারের গাদ্দার। ওই ছেলে বড়লোক দেখেই বুঝি মেয়েকে গলায় বুঝিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার। ট্রেন মিস করে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গাড়ি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গাড়ির প্রতিশোধে বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা ওপর থেকে ওপর হাসে, ভেতর ভেতর মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে সিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা আর সময় মতো বলতো, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে পাবেন না। তৃষাকে হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না, থাকা তো দূরের বিষয়। সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, যে সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষার অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা, স্ত্রী সব ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করেছিল মেয়েটার সতীন হয়ে যেতে। ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ এলাহির মতো অঢেল টাকা। 2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। ব্যাটার শরীর ভর্তি যে কারেন্ট। সেবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসরে ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটো কথাও বলতো না তার সঙ্গে। আর বলেছিলই বা কি এমন? ফারাজ এলাহির কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তৃষা নুজায়াত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা। মানে কি লেভেলের বউ ভক্ত ভাবা যায়? তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছ্যা, শালার জীবন। বছরে 365 দিনে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে বসে থাকা তৃষাকে যে অত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না, তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইসরে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে গড়ি খুঁজছে সব ছেলেরই তৃষ্ণা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে। প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখে যেন তৃষার দিকে থাকে সেই ব্যবস্থাও তো করতে হবে। আবার রাত পর্যাপ্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। সিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়ে মুখে লাগালো। সিমলা অবাক হয়। এই মেয়েকে সে সারাদিন এসবই করতে দেখে। ব্যাগ ভর্তি এসব জিনিস সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে যে আলু, শসা, পেঁয়াজ এনেছে, সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল,
কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাছ শালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে নাকি? নখে ম্যানিকিওর পেডিকিওর করতে কত লাগে ধারণা আছে মূর্খ রমণী? সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথমে দিন বলে কথা, নায়িকা কারিনা কাপুর রাখতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার উপর লাড্ডু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি দ্বীপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতে দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাদশা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সেই একটা ঝটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্ত মতো জায়গাটায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল তৃষা। সিমলা তাকে ওঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসল। সেই হাসি দেখে তৃষার মেজাজ গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানিতে মির্জাফরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না, আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রার গাড়িগুলোও ছাড়তে পারবে না। তখন মানুষ তো তৃষাকে হেব্বি নিচু লেভেলের ভাবে। তৃষা নিজে নিজে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সে নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই গর্ভবতীর মহিলার মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামনে বলল, খুল তৃষা খুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপুমনি, ওই জলে একটু আগে হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কয়জনের সৌভাগ্য হয় এমন পারফিউমে গায়ে মাখার? তৃষার তো মন চাইছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করল। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়োয় ক্লাসের ভেতর ঢুকতেই হঠাৎ একটা লম্বা চওড়া লোকের সঙ্গে ধাক্কা খেল। এত তাড়াহুড়োই ছিল কার সঙ্গে ধাক্কা খেল এত মাথায় নিল না। ক্লাসের ভেতর বসে 10টা মিনিটও জিরিয়ে নিতে পারল না মেয়েটা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে? তৃষা তখনও সেসব কথায় পাত্তা দেয়নি। আরও 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে, সেই একটু আগে ঢুকলো। তৃষা তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনও আসছে না ধ্যাত। মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়নাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, নাম কি? সিনিয়রের সামনে দাঁড়িয়ে আছো, চোখে দেখতে পাও না? তৃষা একটু অবাক হলো, মনে মনে বলল, এরা আবার কোন আপন? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়স না। তৃষা মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব, তোমাকে পরে ধরছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এ আপু দেখেন, আমার এখন লেখাপড়ার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে। জলদি যা, আর যাই বলবে না কেন সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও বসবো নাকি আমি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষা সহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে না এখানে যা কিছুই হয়ে যাক না কেন, ভালো কিছু তো কখনোই হবে না। তৃষা দাঁড়িয়েছে একেবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছে থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে ঠং। তৃষার পালা আসতেই সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটা গেঞ্জির ওপর জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, ঘাড় ছুঁই ছুঁই, গলায় কী সব ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রাস্তের। ঘড়ি নেই, কিন্তু কেন? সময় দেখারও সময় নেই বলে। দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্গা। যাকে সিনিয়র সাহেব বুঝি উনি। তৃষার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, এই ছেলে নির্ঘাত তার রূপ দেখে থমকে যাবে। ওই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলাইটগুলোর সঙ্গে কোনোভাবেই যদি তৃষার ওনা আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লালা লালা মিউজিকটা কি বাজবে কি?
তৃষার এত সব কল্পনায় ছেদ ধরিয়ে সেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা তুড়ি বাজানো। তৃষার হুঁশ ফিরতেই বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হিয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতেই লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তেই সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বটে, কোন দেশের প্রধানমন্ত্রী আবার যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে। তৃষা এগিয়ে গিয়েই বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমায়? হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই তা শুনে আবার কানাঘুষা করছে। এই মেয়ের সাহস দেখছো? আজকে এসেছে আর আজকেই এত বেয়াদবি। আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কষে দুটো লাগাতে যাবে তার আগেই লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল, সেখানে গেল? বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস করাবো যে, জাস্ট কাম ফাস্ট। আর হ্যাঁ, আমি প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একঘেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের উপরে ভালো করে বসলো প্রেম। তৃষা তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করল প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও। ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিবি? ছিনিয়ে নেওয়া অভ্যাস আছে কিন্তু। ধমকের চোটে তৃষা ব্যাগটা দিতে দেরি করল না। প্রেম ব্যাগ হাতড়ে একটা লাল লিপস্টিক পেল। ভালো করে দেখে একবার হাসল, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে? আছে। ওই সময় তাড়াহুড়ো যে ধাক্কা দিয়ে চলে গেলে সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। তোর সাথে মজা করছি? তামাশা চলছে? দেবো বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝবি। সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার স্বর বদলে বলল, লাল লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমো দাও তো। তবে চাইলে ঠোঁটেও দিতে পারো। ঠান্ডা গলায় বলল প্রেম। তৃষা ভয় কেঁপে উঠল। ভাইয়া? ফিস ফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমো দে আগে, বাদুরমুখী। প্রেম গর্জে উঠল। তৃষার শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেব। তুমি আগে চুমু দাও পাখি, সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তৃষার ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকেই চেয়ে আছে, কানাঘুষা করছে, হাসছে। লজ্জা আর ভয়ে তৃষার নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতেই তৃষার হুঁশ ফিরল। সে কাপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢোকে না? ভার্সিটির হলের রুমগুলো কিন্তু পুরাই ঝাক্কাস। যা বলেছি জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না। এবারের মতো ক্ষমা করা যায় না? ধ্যাৎ শালি। প্রেম তৃষার দিকে এগিয়ে এলো। হাতের সিগারেটটা ফেলে ধোয়া ছাড়লো ঠিক তৃষার মুখ বরাবর। সরু চোখে তৃষার দিকে তাকিয়ে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করেই গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাপ্পড়ে চুমু আদায় করে নেব? তৃষা কোনো করবে উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁট এগিয়ে দিতেই তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়িয়ে বলল, মুড নেই সোনা। প্রেম কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তৃষাকে বলল, ভয়ে আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটার গন্ধ নাকে ধাক্কা খাচ্ছে। তৃষার আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলল, মানে আমি মুতুর মধ্যে পড়ে গিয়েছিলাম। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিই। কল দিয়ে কি বলবো? আমার ভাইয়া ওরফে ছাইয়া, জানেন ইউনিভার্সিটির সিনিয়র পেইম না ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পালে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা প্রেমকে ইঁদুর মারার ঔষধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইব্রিড করলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকে। সকালে যেই বাইকটা তাকে মধু জলে ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা। একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে ডুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষাকে, অসভ্য লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান, আচরণ তো নায়ক বগা খানের মতো। তৃষা কাজী বাড়ির ছোট মেয়ে,
চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকেই সাজগোছের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদার তৃষ্ণার দিন ফকফকা চকচকা থেকেছেন। তৃষার ছোট্ট একটা বিচ্ছু ভাইও আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যে সম্পর্ক সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। তৃষা দুরন্ত চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখা মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতে 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টোল ফোল তো তার পড়ে না, কিন্তু হাসলে গজ দাঁতটা অবশ্য দেখা যায়। সেই ছোটবেলার কথা, এক 5-এ পড়া ছেলে তার গজ দাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরে তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে আপনার টুথপেস্টে কি নুন আছে, পুরান ঢাকার ঘিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সোয়ারিঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত, শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে, তারপর আবার সবে স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝেই প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলেছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যেই হাতের মেহেদির রং এখনো পুরোপুরি ওঠেনি, সেই হাতি আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুকে ধরফরানি হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না, সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটা অন্ধকার গলি পেরোতে না পেরোতেই ধপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটের ধারালো কোনা মাংসে ঢুকে যায়। ভয়ার্ত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান, ফোনে ছাড়া সেই গান। গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায়, সোজা কণ্ঠনালীর গভীরে। গটগট শব্দে রক্ত ছিটকে বেরোয় একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতোই। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে। মেয়েটি ছটফট করে, গলার ভেতর থেকে ভোতা শব্দ বেরোয়। জবাই করা পশুর মতো মুখোশ পরা খুনি এক দৃষ্টে তাকিয়ে উপভোগ করে তার নিস্তেজ দেহের টানাপোড়েন। অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে, চোখে উন্মাদনায় মেশানো উত্তেজনা, ঠোঁটে প্রশান্তির বাঁকা হাসি। কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভেতর ঢুকিয়ে দিল। রুহ কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতের আধারে সোয়ারিঘাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখনো কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসালো চোখের মনির ওপর। গোলে ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেছে। চোখগুলো নরম হয়ে গলে পড়ল। গালের ওপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি তৎক্ষণে মৃত। মৃত্যুর কারণ জানার আগেই মৃত। মৃতদেহের ওপর ঝুঁকে খুনি হাত বাড়ালো। মেয়েটির লম্বা কালো চুলের ভেতর আঙুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার যে এগুলোই চাই। অতঃপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে খ্যাচাং শব্দে গোড়া থেকে কেটে ফেলল পুরো চুল। হাতে নিয়ে এমনভাবে দেখল যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসি রাখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টের হাসি মুখে নিয়ে। তারপর সোজা উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছের বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল।
লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে করতে ওপারে দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হই হট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় সে এক নাগালে গান গাইল। নেওয়াজ কুঠি কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত সেকেলে একটা জমিদারি বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের এই কুঠি। নেওয়াজ পুরান ঢাকার নামি দামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে, দেশ বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকেন। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ। এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশায় বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কাজ কি? খই দাদার বয়স হয়েছে, ব্যবসার হাল নিজে ধরবে তা নয়, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকেই সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হ্যাস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হায়না, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধ হয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বকা ঠিকানা সারবে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজারা আগে রাজশাহী থাকতো। স্বামী মরেছে সেই ছোট মেয়েটা হওয়ার পর। শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে, বলা চলে স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা দেখে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুষ দেওয়ানের ভক্ত বেশি। মেয়ের মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্সের অফিসার। ড্যাশিং লুক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার? প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান্তিকে জিজ্ঞেস করো, কিরে প্রেমা, কোথায় নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি। দিচ্ছে। প্রেমা মুখটা ভেঙচি কেটে ঢ্যাং ঢেঙে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজদের এই এত বড় সীমানার মধ্যে 2টো বাড়ি, একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউস অফ লাভ, একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম সেখানেই বেশি থাকা হয়। কাঠের তৈরি একটি বাড়ি, চারপাশ নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেতে চায় না, যদিও প্রেম তার ত্রিসীমানায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপর হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখা দেখি করে চোখের স্বাদ মেটাবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় তৃষ্ণায় তোমায় একটু তৃষ্ণার্থ করি। কোনটা দিয়ে শুরু করবো ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল। 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলে কাম হেয়ার বলতো সে চোখ মেরে। মেয়ের আর সাহসী হয়নি এই বাড়িতে কাজ করার, কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে, জুতোগুলোও খোলেনি। গায়ে সাদা একটা শার্ট, দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমার ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁই কালি চুলগুলোতে একটু হাত বলিয়ে দিতে। সে মিটি হেসে বলল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? প্রেম নড়ে চড়ে বিরক্তি নিয়ে বলল, একটু সুন্দর করে বললে তো সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার? বলেও থেমে গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল সকাল পিরিতের পেঁচাল পারিস না তো। তোকে দেখলেই আমার মাথার রগগুলো নড়ে ওঠে।
কেন, সুন্দর লাগছে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলেই হয় রে মুগি, একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেম আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে, কিন্তু তাকে বিয়ে করলে তো প্রেম গলা ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। ধুরবাল, আজকে লেট হয়ে গেল, জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শাড়ি বাদরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতর এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়ি গঙ্গার পানি দিয়ে ওর আগুন নেভাবে। নাশ তত দূরে থাক। আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা না করেই প্রেম ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরো দমে। প্রেমের হাঁটার গতি দেখে সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবরে ধরে। তৃষার মধ্যে কোনো রিয়াকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনা গুড়ি। সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই শিমলা, একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন পুরো ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গাল চেপে ধরে বলল। তৃষাকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাবার আগেই তৃষা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেলে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিজে থেকেই যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যালমা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাদুরমুখী দেখছি, ঠোঁটে লিপস্টিক দিয়েছো, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিসি। ওয়েট, একটা ছবি তুলে রুহুটাকে শান্ত করি। তৃষা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালেও ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি, গাধা পরে হলেও আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক। সিনিয়র ভাইয়া নেন, আপনার তো আইফোন, তুলেন তুলেন, একটা কড়া ছবি তুলেন। প্রেম উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু, একটু পাউট করেন, আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে। প্রশংসা শুনে তৃষার মাথা আরো উঁচু হলো। গর্ভভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিতেই প্রেম ক্লিক করে ছবি তুলল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তৃষা ভ্রু উঁচিয়ে বলল, যে সে মানুষকে তৃষা নুজায়েত নাম্বার দেয় না ভাইয়া। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখাই। ফার্স্ট রাবিশ ভাইয়া। প্রেম এক মুহূর্তে কাছে এসে ফোনটার সামনে ধরে ছবিটা দেখায় তৃষাকে। তারপর বলে, দেখ খবিস মাইয়া তোর ছবি। তৃষার সেই ছবি দেখে প্রেমের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউট করে রেখেছে। তৃষার রূপ নিয়ে মজা নেওয়া। আপনি নিজের থোমাখানা আয়নায় দেখেছেন গরিলার মতো দেখতে? প্রেম ভ্রু কুচকে ঝাঁঝালো গলায় বলল, এই মেয়ে, দেবো নাকি ডিম থেরাপি? তৃষা মুচকি হেসে জবাব দিল, আপনার উপর ট্রাই করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কিছু পারো না? আরও অনেক কিছুই পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না। তোমার রিমান্ড আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভাগে জানিয়ে দিন। আমার বান্ধবী শিমলা মরিচকে বলবো নিচে থেকে ক্যাচ ধরতে। আমার ডিমান্ডের সেই দাম বিক্রি করলে মালামাল হয়ে যাবেন। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তেরে এসে ত্রিরার চুল মুঠি করে ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেটা, চুল ছাড়, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচিতে প্রেম খানিকটা থমকে গেল। ভাবলো এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, আর কিছু করেছি নাকি? এমন ভাবে চেঁচানোর মানে কি? তৃষা মুখ ছাড়িয়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, ওমর খোদা, মরে গেলুম রে প্রেম, প্রেম তুই আর প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? তৃষা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনে বেছি, এখন ধাক্কা দিব নাকি সাইড দিবেন?
উফ, ছেলে পুলেদের জন্য লেখাপড়া করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়? চুপ করেন বেটা, আপনার মুখ করে দেবো ভোতা। চুপ থাক। যে কারণে তোকে এখানে আনা হয়েছে তা এখনো তো বাকি আছে। কি? প্রেম গভীর দৃষ্টি মেরে কাছে এগিয়ে এলো, হাতা গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতেই তৃষার বুক ধকধক করতে লাগলো। এ কি সত্যি কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই তৃষা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোনটা তুলে নিল, হেসে বলল, চোখ খুল বাদুমুখী, ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোনে কানে গুজে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড় পোঁছ দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলে বাদুরমুখী? তৃষা দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজরালো। এখানে এনে আধিক্যতা দেখাবে ভেবেছিলাম, আরে গিন্নিপনা করাচ্ছে। এখানে এনে র্যাগ দেওয়া হচ্ছে। দেবো নাকি ঝাঁটা দিয়ে মাথায় একটা 400 ভোল্টের বাড়ি? শালা একেবারে হাইব্রিড করলা, খেতে তিতা কিন্তু পুষ্টিকর। লাশের সামনে বসে আছে প্রত্যুষ। এই নিয়ে দুটো লাশ পেরো, দুটোই মেয়ে, দুটোর মাথায় চুল কেটে নেওয়া হয়েছে। খুনে চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়ে রেখে যায় তার খুনের প্যাটার্ন কেমন। লাশের ময়না তদন্তের ব্যবস্থা করতে বলে প্রত্যুষ চোখের সানগ্লাসটা ঠিকঠাক মতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে। স্যার, এই নিয়ে এমনভাবে দুটো মেয়ে খুন হলো, আপনারা এখনো কিছু করতে পারলেন না যে? তাহলে কি এভাবে একটার পর একটা খুন হবে আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ। প্রত্যুষ মিডিয়ার মাঝ থেকে কোনো মতে বের হয়ে গাড়িতে গিয়ে বসল। মাথাটা নষ্ট করে দিবে এবারের বিষয়। পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুনকো একটা লেম বিষয় তার মতো কর্মকর্তাদের প্রশাসন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের ওপর তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে কি? প্রত্যুষ গাড়িতে বসতেই বাসা থেকে প্রেমান্তির কল এলো। সে তড়িঘড়ি করে বলল, ভাইয়া রে, মা তোমার জন্য আবারও পাত্রী দেখতে গেছে। এবার মনে হয় ভাবে ঘরেই আসবেই। হোয়াট ননসেন্স! আবার যুবরাজ সরকারের মেজাজ তুঙ্গে। সকাল থেকে মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপা হয়েছে এমপি সাহেবের হবু বউ বিয়ের আগের দিন রাতে পালিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! জীবনে বিয়ে করবে না বলে ধ্যানে বসে থাকা লোকটা এত বছর পর একটা বিচ্ছুকে কিনা শেষে মন দিল। বেটি হতচ্ছাড়ি পালিয়েছে তো পালিয়েছে, সঙ্গে এমপির মনটাও সঙ্গে নিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারতো অন্তত। কিন্তু আর নয়, ওই ধানি লঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেরে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ দাঁত চেপে বলল, শুনো, তিশাকে না পেলে ওর মাকে তুলে আনবে। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, সি স্যার, মেয়ে না পেয়ে মেয়ের মাকে? যুবরাজ গর্জে উঠল, আরে বিয়ে করব বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। রাফসান ধীর স্বরে জবাব দিল, হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করেন। তুমি চুপ থাকো, গবেট কোথাকার। যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টোটকা বলতে পারি। যুবরাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করো, কি? আগে বলুন, আপনার ঠিক মাথাটাই তো গরম হয়েছে, তাই না? হ্যাঁ তো। রাফসান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম? যুবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করো, ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, ইয়ে মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে পুরান ঢাকার আদি মহল্লা নাজিরাবাদে। এলাকার প্রকৃত চেহারাটাই আলাদা। নাজিরাবাদকে সময়ের গহ্বরে আটকে থাকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেওয়ালে খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যাওলা জমে সবুজ হয়ে আছে। পুরনো নকশার কাঠের বারান্দা দুলতে দুলতে ঝুলে থাকে। তার নিচে দোকানপাটে ভিড় লেগে আছে। একপাশে ভাঙাচোরা টিনের চালা থেকে টুপটাপ করে পানি ঝরে, অন্য পাশে কড়াইতে ভাজার শব্দের সঙ্গে মিশে আসছে পুরান ঢাকার বিশেষ গন্ধ। কাবাব, বুটের ঝাল ভর্তা, চটপটির তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোয়া। এমন গলির ভেতরেই সন্ধ্যাবেলায় একা ঘুরতে বের হয়েছিল তৃষা। বান্ধবী সিমলা আসেনি, তাই একা একাই ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলির মাথায় ম্লান কানাবাতি, দালানের চালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফাঁক দিয়ে আলো ছিটকে আসছে।
কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়, এ এক গোলক ধাঁধা। বাঘ পেরোলেই আরেক বাঘ। একটা গলি গিয়ে মিলেছে 3টে নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেরোতে হবে এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তৃষা অজান্তেই পথ হারিয়ে ফেলল। তৃষার ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে! হঠাৎ সামনের গলিটায় ঢুকতেই 7-8টা কুকুরকে বসে থাকতে দেখল। মহল্লায় নতুন এসেছে তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে। একটা জরুরি কাজে প্রত্যুষ তদন্ত করতে গলির 7 নাম্বার বিল্ডিংটায় এসেছিল। ঘণ্টাখানেক আগে একাই এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঢোকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে এসে বাইক চালু করতেই প্রত্যুষ আটকে উঠল, থেমে দাঁড়িয়ে কান খাড়া করল। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচণ্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্ত দেরি করল না, দৌড়ে ছুটল গলির সেই দিকে। কারণ প্রত্যুষের বোঝার বাকি রইল না কোনো মেয়ে যে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুষ দৌড়ে সামনের দিকে এগোতেই মাথায় ধপ করে আকাশ ভেঙে পড়ল। গোলাপি সালোয়ার কামিজ পরা খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করল। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, বরং মেয়েটি কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে চেঁচিয়ে বলছে, শালার গরিব কুকুরের বংশধর, মানুষ জিনিস তোরা? তৃষার পথ আটকে তার সঙ্গে বিরোধিতা করা আজ খাইছে তোদের। কুকুরগুলো প্রাণ বাঁচানোর জন্য ছুটে প্রত্যুষের পাশ হাতড়ে ছুটে পালালো। এখানে এসেছিল মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছে কুকুরগুলোর সাহায্য লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? তৃষা দৌড়ে এসে প্রত্যুষকে ডিঙিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগেই ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সঙ্গে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে প্রত্যুষের উপর। দুজনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তৃষা ততক্ষণে প্রত্যুষের দিকে তাকায়, চোখে চোখ রাখতেই কোথায় যেন একটা গান বেজে ওঠে। প্রেম নেওয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পরল, হাতে সে ঘড়ি পরে না। ওই যে সময় দেখার সময় নেই বলেই অদ্ভুত ঋষি বাবাদের মতো কতগুলো ব্রেসলাইট হাতে দিল। চুলগুলোতে তার চিরুনি চালানো লাগে না, সবসময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু ওই মেয়ে মানুষ, ইয়াক! যত দূরে থাকা যায় বাবা। মানুষ ভাবে প্রেম বোধ হয় বখাটে, তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ অ্যালার্জি। আর গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। যেদিন ওমন মেয়েদের সঙ্গে সাক্ষাৎ হয় ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টে অ্যালাটন খেতে হয়। মানুষের ইলিশ, চিংড়ি, বেগুনে অ্যালার্জি এই জনাবের মেয়ে মানুষে। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজের তরিকায় ঠিক করে। ওদের সঙ্গে পীড়িতের আলাপ জমে না ঠিক, তবে দুষ্টু আলাপের মাধ্যমে অন্তত এদেরকে নিজের থেকে মেপে মেপে 10 হাত দূরে তো রাখা যায়। প্রেমের কানের নিচে বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সে ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যান্টটা পরে বিছানায় বসে পড়ে। তার অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়েই সাজানো, সঙ্গে পুরো ঘর জুড়ে তো প্রেমের তোলা অহরহ ছবি তো আছে। সারা বছর এদিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ড গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদু হার্ট অ্যাটাকে নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশন দাদু ভাইয়ের নাকি ভাল লাগে না। দাদু ভাই বলে এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদু ভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেখানে সন্তান ছেড়ে দেয় সেখানে দুনিয়ার নিজের খেয়ে অন্য কাউকে বিশ্বাস করাও মুশকিল। নিজের মতো আছে এই তো বেশ চলছে দিনকাল, আর কি লাগে? প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরায়। পাশেই টেবিলের ওপর কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ঢালা। প্রেম হাতের সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে গিটারটা আবার আরো শক্ত করে কোলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম। প্রেমে পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমেরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটার টুংটাং করে বাজালো, সুরে সুর মিলিয়ে গান ধরো। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সবকিছুই বন্ধ করে দিয়েছেন। একত ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলো, তার মধ্য থেকে একটাও পছন্দ হয়নি। উল্টে নাকে একটা ব্রণ উঠেছে, কি যে ব্যথা।
মুখে কিছু উঠলে হেতিজা সেটাকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচায় নিজেও জানে না। আবার সে এটাও জানে এই খোঁচাখুচি করতে গিয়ে দাগটা যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি, আপাতত খুঁচিয়ে তো আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকতে হেতিজা তাকে বলল, প্রত্যুষ আসেনি? না আসেনি। ইস, কি ঘোড়ার ডিমের চাকরি! বিয়ের দিন যদি এত রাত পর্যন্ত ডিউটি করতে হয় তাহলে কি বউ টিকবে? আর আমারও কি নায়নাতকুর দেখার সৌভাগ্য হবে? কেন মা, আমি আছি না, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেব। ছি, কী সব কথাবার্তা! ঝাঁটা দিয়ে বাড়ি মারবো, সর সামনে থেকে। প্রেমা মুখ ভেংসি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ার কাছে। যা খালি, আমি তো মুখে বললাম প্রেম দিবিনি একটা বাড়ি, তখন খুশি হব। প্রেমা তো মনে মনে আরেকবার মুখ ভেংসি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার টোকানো মা নাকি আমি নিজেই টোকানো। সিদ্দিক নেওয়াজ রাতের খাবার খেয়ে রুমে এসে বসেছেন। সঙ্গে সঙ্গে তার বাম হাত কালুর বাপ ওরফে মোখলেস হোসেন বদরুদ্দোজা রুমে উপস্থিত হলেন। এই বুড়োটা লুঙ্গি একটা পরে পুরো অলিগুলি চক্কর দিয়ে বেড়ায়। একেবারে সিদ্দিক নেওয়াজের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কি খবর চলছে তা ওই বাড়ি ঘটার আগেই কালুর বাপের কানে চলে আসে। এই তো চিকন চাকন লোক, মুখে দাড়ি নেই, এই বয়সও ক্লিন শেভ, কালো মতো গায়ের রং, সারাদিন পান খেয়ে মুখে ঠোঁট লাল করে রাখেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে অবশ্যই একটা ছাতা খুলে ধরা আবশ্যক, নইলে তো আবার পানের পিক দিয়ে সামনের মানুষটিকে পিক বিলাস করিয়ে দেবে। কালুর বাপের গিন্নি মরেছে তাও 10-12 বছর হবে কিংবা তারও বেশি, খেয়াল নেই তার। কিন্তু পৃথিবীর সব সুন্দরীদের সে বউয়ের চোখে দেখে, মানে সবাইকে তার মৃত বউ নার্গিসের চোখে দেখে। বউকে এতই ভালোবাসে যে যেখানে সেখানে লুঙ্গি পরে নার্গিসের গানে কষ্টে মাজা ঢোলানো নাচ করে বেড়ায়। এই তো কিছুদিন হলো সিদ্দিক কালুর বাপকে বলেছে প্রেমের উপর নজর রাখতে। নাতিকে একবার হাতে নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখলেই এবার কর দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। সিদ্দিক নাতিকে দেখিয়ে দেবে সে যদি ডালে চলে তাহলে তার দাদুও চলে পাতায় পাতায়। কালুর বাপ কাল যাবে ভার্সিটি, এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে ধরতে না পারলে সে নিজেই নার্গিসের গানে নাচা ছেড়ে দেবে। সারা রাত তৃষার ঘুম আসেনি। বারবার ওই গলিতে যেই ছেলেটি আছে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তাকেই মনে পড়ছে। তৃষা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন রিংটোন কেউ ব্যবহার করে? তবে প্রত্যুষ ওই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃষাকে টুপ করে ছেড়ে দিয়েছিল। অমনি যে ও মাগো বলে চিৎকার করে ওঠে। যা লেগেছে না মায়েরই, জখমটা ব্যথা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল ভাবলেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। রাতে শিমলা মলম লাগিয়ে দিয়েছিল। তবুও পরদিন ভার্সিটিতে এসে তৃষা আধো ঘুমে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হাইব্রিড করলাটা কি মরে চলে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষে বের হতেই অঙ্কুরের সঙ্গে দেখা হতেই সে বলল, আরে ভাবি আপনি? তৃষা ভ্রু কুচকে বলল, ভাবি? অঙ্কুর ছাড়াবার পাত্র নয়। আরে ভাবি নয় তো কি, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষ হবে, মেয়েকে তো আর বিয়ে করছেন না, তাই সেই হিসেবে আপনার স্বামী তো আমার ভাই, আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি তখন তো নানি হব, তাই না? জেনে অগ্রিম 2 লাইন বেশি বলবেন না। যেমন বস যেমন তেমনই তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলাভোলা অঙ্কুরটার মাথার ওপর দিয়ে গেল সব। এসেছিল এই মেয়ের সঙ্গে একটু সম্পর্ক ভালো করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই প্রেম ভাইয়ের জন্য সব মেয়েরাই তাকে এমন অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, ওইসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন প্রেম ভাই কেমন করে বুঝবে? ওনার নামকরণটা যে করেছে সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাতো তাকে। তৃষা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনোদিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কারনাকার রুম সাফ করিয়েছে। ইসরে এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপ দিল প্রেমকে, দেখিস হাইব্রিড করলা, তোর কপালে একটা তার ছিঁড়া বানরের মতো দেখতে শাকচুনি বউ জুটবে। গেটের কাছে আসতেই কে যেন পেছন থেকে শীষ বাজিয়ে বলল, এই যে টিউবলাইট,
কামিয়ার। তৃষার সেই কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পেছন ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া কিছু চাই আপনার? বান্দা হাজির। প্রেম ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো চাকরানির ফর্মে এসেছো। আর ওটা বান্দা নয়, বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হয় না। তৃষা আশেপাশে থাকলেও এই লোকের লজ্জা নেই। জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাগজ দেওয়া হয়নি। ছে! তৃষা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই প্রেম বাইকের ওপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতেই তৃষা ক্ষেপে বলল, কোন হনুমান রে আমার ওনা ধরে টানটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক, এত মানুষের সামনে একটা মেয়ে প্রেমকে হনুমান বলল, এমন ডাইরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকাতেই তৃষা পেছন ফিরে বলল, ও আচ্ছা আপনি ছিলেন সিনিয়র ভাইয়া। আমি ভাবলাম কে না কে, মাইন্ড করবে না। যাই হোক, আমার ওনা পছন্দ হয়েছে আপনার। আপনি আপনার ঠিকানাটা দিয়েন, জামা সালোয়ারটাও পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে। থাক, আমি না হয় বুঝিয়ে নিলাম। বলেই মুখটা বাঁকালো তৃষা। প্রেম তা দেখে ভ্রু কুঁচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না। তৃষা চোখ দুটো সরু করে জিজ্ঞেস করল, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখ তো বাঁকাই হয়, ওদের উপর রাগ করলে আল্লাহ পাপ দেবে। তৃষার মেজাজ তখন আরো খারাপ। সে শিমলাকে টেনে কাছে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আমার আগুন ধরছে। প্রেম বাঁকা হেসে চোখে রোদ চশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা খাঁটি ঘিয়ের ডিব্বান, আগুনে একটু ঘি ঢালি। তৃষা মুখ বাঁকিয়ে যেতেই পেছন থেকে আবারও প্রেমের ডাক শুরু হলো, সেদিনের চুমুটা কিন্তু পাও না জুনিয়র। তৃষা মনে মনে তেতে উঠল। এই খচ্চর লোক এখনো সেই কথা ভোলেনি। কত বড় জোচ্চর ভাবা যায়। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুরছানাগুলোকে দেখে। মাথায় তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আম্মাজান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে। যাই, এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিটটা করেই আসে যাক। প্রেম আবার বলে উঠল, কি হয়েছে, দাও চুমুটা। সে মায়াভরা দৃষ্টিভঙ্গিতে বলল, প্রেম ভাইয়া আপনি প্লিজ চোখ বন্ধ করেন। আমার না হ্যাব্বি লজ্জায় মুখ পাতলা ঝোলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রোগীর ইয়ের মতো কালারটা হয়। ইস, কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন না, আজকে আর বাধা আসবে না। আমি পারফিউম দেখে মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। তৃষা এগিয়ে আসতেই প্রেম অবাক হয় ততক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে শিমলা আর অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তৃষা যত এগিয়ে আসে ততই প্রেম টাসকি খায়। এই মেয়ের নাকি লজ্জা আছে, এই তার লজ্জার নমুনা। সুযোগ পেয়ে প্রেমের ঠোঁট খাওয়ার ধান্দা। এটা কি রাস্তার পাশে বিক্রি করা বেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলেছে সে, তাই বলে প্রতিবার করার বদলে চলে আসবে? এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিছু থাকবে না। প্রেম খোদার নাম নিয়ে দোয়া ইউনুস পড়তে পড়তে চোখটা বন্ধ করতেই বলল, যা করার জলদি করো। কই হলো? একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? আরে না না, চুমু তো দেবই, চোখটা বন্ধ রাখুন না। প্রেম তাই করে। তবে হঠাৎ করে সে আবিষ্কার করেও কেমন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। চুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? কিন্তু চুমু কম, চাটাচাটি বেশি লাগছে। প্রেম কি ললিপপ নাকি? প্রেম রাগে চোখ খুলতেই দেখলো তৃষা তার গালের সামনে ওই কুকুর ছানাটিকে ধরে রেখেছে। সেই ছানা আবার খাবার ভেবে প্রেমের গালে জিহ্বা ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখেই তো প্রেমের গা গুলিয়ে আসে। সে রিয়াকশন দেওয়ার আগে অঙ্কুর ঠোঁট চেপে এসে গান ধরল। বড় বট গাছটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে তৃষাকে। আজকে না জানি তার কপালে কি লেখা আছে। ভার্সিটি আসতে না আসতে একটা মগা ছেলের সঙ্গে শত্রুতা বেঁধে গেল। গাছের সঙ্গে সে একা বাঁধা অবস্থায় নেই, বরং অঙ্কুরকেও বেঁধে রাখা হয়েছে। প্রেম তাকে লুঙ্গি পরিয়ে নিচে পিঁপড়া ছেড়ে দিয়েছে। তাও যে সে পিঁপড়া নয়, একেবারে বিষ পিঁপড়া। বেচারার সমানে চুল কাটছে, কিন্তু সে চুল কাটেও পারছে না হাত বেঁধে রাখা। এত বড় শাস্তি তো ইংরেজরাও সিরাজউদ্দৌলাকে দেয়নি। অঙ্কুর কাঁদো কাঁদো করে বলল, ভাই পিঁপড়া সিরিয়াস জায়গায় কামড়েছে, মানে যদি একটু চুলকে দিতেন। এতক্ষণ তৃষা চুপই ছিল, কিন্তু অঙ্কুরের কথা শুনে দাঁত কেলিয়ে বলল, কই দেখি। সঙ্গে সঙ্গে অঙ্কুর বলে উঠল, নাউজুবিল্লাহ, পুরুষ বলে কি আমার কোনো পুরুষত্ব নেই? দেখুন, এসব আমার বইয়ের জন্য তুলে রাখা, কাউকে দেখাতে পারবো না। কিন্তু আমার সঙ্গে প্রেম করলে অন্য বিষয়, দেখতে হলে করতে হবে, মানে প্রেম। তৃষা মুখ ভেঙচি কেটে বলল, আসছে আমার পুদিনার চাটনি। আমি ওই প্রেম করি না, একেবারে ভালোবাসি।
প্রেমের সঙ্গে সঙ্গে তৃষাকে একটা ধমক দিয়ে বলল, ওকে তো পিঁপড়ার কামড় খাইয়েছি, তোমার বুঝি সাপের কামড় চাই? এখন বলো তোমাকে কোন স্তরের শাস্তি দেব? তৃষা গলা উঁচু করে নির্ভীক ভঙ্গিতে বলল, দেন, যেটা মন চায় দেন। প্রেম কাছে এগিয়ে এসে বলল, লিপ ফিলার করবে? টাকা দেন, করি। ওকে, ঠিক আছে। বলেই প্রেম পকেট থেকে একটা সিসি বের করলো। একটু আগে একটা ছেলেকে দিয়ে সিসিটা আনিয়েছে। তৃষা প্রেমকে বলল, প্রেম ভাই, এখানে অনেক গরম, ঘামিয়ে যাচ্ছি, একটু বাতাসের ব্যবস্থা করেন না। এই আন্ডাটা আমায় সিদ্ধ করে দিন, বুঝেনি তো ডায়েটে আছি। প্রেম ভ্রু কুচকে বলল, তার নমুনা তো দেখতেই পাচ্ছি, খাসি একটা। তৃষা তীর্যক হাসি দিয়ে বলল, খাসি চেনেন? কেটে ফেলা ছাগলকে খাসি বলে। এখন বলুন, এখানে খাসি কে, আপনি নাকি আমি? আমি মানে? আমি কোনো খাসি না। ও মা, তাই নাকি? তৃষা পাশে বাধা অঙ্কুরকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো। এত বড় ছেলের খতা করা হয়নি? কি লজ্জার বিষয় বলুন তো। তৃষা ফের প্রেমের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই মাইরি, ওই সামনের গাছটায় একটা খতার বিজ্ঞাপন দেয়া, আমি আপনার হয়ে কথা বলে আসবো, একেবারে জব্বর সার্ভিস দিবে। তুই আগে সার্ভিস নে ট্যাবলেট, আর আমি কি করেছি কি করিনি সেটা জানতে হবে তোকে। যেদিন ধরবো না সেদিন বুঝবি কে খাসি আর কে পাঠা। তেল মেখে আসবো গায়ে, ধরতে গেলেই ব্যাং মাছের মতো ফুরুত। ঠোঁট বাঁকিয়ে বলল, ছাই দিয়ে নেব, ফসকাবে না। তৃষা চুপসে যায়। আর তার আর এখানে ভালো লাগছে না। ওদিকে সিমলাটা সেই কখন থেকে প্রেমকে রিকোয়েস্ট করছে তৃষাকে ছেড়ে দেওয়ার জন্য। প্রেম চোখ গরম করে জানিয়ে দিয়েছে আরেকবার মুখ থেকে সাউন্ড বের হলে তাকেও নাকি বাঁধবে। তাই ভয়ে মেয়েটি আপাতত চুপসে আছে। ভাই, ও মোর সিনিয়র ভাইয়া, ঠ্যাং ব্যথা হয়ে গেছে তো, এবার ছাড়ুন। ধরলাম কই? প্রেম ধীরে ধীরে এগিয়ে এসে তৃষার সামনে এসে সিসিটা ধরতেই তৃষা বলল, এটা কি? প্রেম গম্ভীর গলায় জবাব দিল, আর প্রেম ভাই একটা হ্যাপি মাল। তোমায় থাপড়িয়ে গাল লাল করে দেব। তৃষা ঠোঁট বাঁকিয়ে ভেংচি কাটতে যাবে, তার আগেই প্রেম সিসি খুলে সেখান থেকে মধু বের করে বলল, আপনিও তো জুনিয়রদের সঙ্গে ভালো করে কথা বলেন না, তা থেকে ভালোবাসেন না। হলের রুমে দেখা করো ট্যাবলেট, ভালোবাসা দেবনি, ঝোলা ভর্তি করে নিও। যাবো না, আপনি কাজ করান খালি। সে কথা শুনে অঙ্কুর ফের বলে উঠল, ভাই এসব না বললে মেরে ফেলেই তো পারে না মায়। প্রেম সেই কথার পাত্তা দিল না। তৃষাকে কিছু বলতে যাবে তার আগেই তৃষা বলল, সমস্যা নেই, আমি আপনাকে সেই জাঙ্গিয়া ধোয়া পানি যদি চিপড়ে শরবত না করে খাইয়েছি, তবে আমার নামও তৃষা নুজায়াত না। প্রেম এগিয়ে এসে জোর করে তৃষার ঠোঁট সহ ঠোঁটের আশেপাশে মধু লাগিয়ে দিয়ে পকেট থেকে আরেকটা বক্স বের করল। তৃষা সেখানে তাকাতেই ভয়ে চিৎকার করে উঠল, এবার মৌমাছি! এই লোক তাকে শেষ পর্যন্ত মৌমাছির কামড় খাওয়াবে। এবার দেখেন, ছোট মানুষ তো, একটি না হয় ভুল হয়েছে, তাই বলে মৌমাছি চুমু চাই না। প্লিজ, আপনার পায়ে ধরি, এই যাত্রা ছেড়ে দিন। প্রেম বিরক্ত গলায় জিজ্ঞেস করল, ইয়ে ছাড়া কথা বলতে পারো না? খাটাস মেয়ে। সরি, ক্ষমা করে দিন, চুমু খেতে চাই না আমি। চুমু তো তোমায় খেতেই হবে সোনা, কারণ এখন যে তোমায় চুমু খাওয়ানোর ভীষণ ফিল পাচ্ছে। যুবরাজ চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। পিস্তলটা পাঞ্জাবির পকেট থেকে বের করে সামনে বসে থাকা তৃষার মা বাবাকে বলল, জলদি বলুন আপনার মেয়ে কোথায় গিয়েছে, নইলে কিন্তু মাথা উড়িয়ে দিব। তৈমুর তখনও ফোনে গেমস খেলছে। সে যে কিডন্যাপ হয়েছে সে খেয়াল কি তার আছে? যুবরাজ রাফসানকে বলল, এই শালার ফোনটা নিয়ে তো কিডন্যাপ করেও দাম পেলাম না, মন চাইছে ফোনটা ওর পেছন দিয়ে ঢুকাই। ভাই পরে কিন্তু অপারেশনের খরচা আপনাকে বহন করতে হবে। হ্যাঁ, তাও ঠিক। হঠাৎ তৃষার মা চেঁচিয়ে বলে উঠল, এই কোনো সবজি আছে? এখন আমার সবজির শরবত খাওয়ার সময়, ডায়েটে আছি তো। যুবরাজের খুব করে বলতে ইচ্ছে করছে, শরবত নয়, আপনাকে ইস্যু করে দেওয়া সুইমিং পুলের পানি গুলিয়ে খাওয়াতে ইচ্ছে করছে। তবে সে বলল না। হবু শ্বশুর শাশুড়ি হয়তো যুবরাজ তৃষার বাবাকে কিছু বলতে যাবে, তার আগেই সে বলে উঠল, এই বাবা, এই কিডন্যাপ করে কোথায় নিয়ে এসেছো? কি গরম এখানে, এত টাকা কামিয়ে কি লাভ যদি জনগণের জন্য একটা এসি না লাগাতে পারো? এভাবে কেউ কিডন্যাপ করে? একটা টিভিও নেই। এখন আমি খবর দেখবো কি করে? সন্ধ্যা 7টার খবর শুরু হতে চললো। লোকটিকে থামিয়ে তৃষার মা আবার বলে উঠল, এই বুড়ো চুপ থাকো, আমার এখন জি বাংলার নাটক দেখতে হবে। গতকালের পর্বে দেখলাম রাধা ছাদ থেকে পড়ে যাচ্ছিল, এখনও আকাশেই ঝুলে আছে নাকি? রিক লন্ডন থেকে এসে তাকে ক্যাচ করেছে, সেটা দেখতে হবে না?
মাকে থামিয়ে আবার তৈমুর চুপ হয়ে যায় নাকি? সেও ফোনে ফ্রি ফায়ার খেলতেই হবে, তারও ফোন চাই বলে আন্দোলন শুরু করলো। শেষে যুবরাজের মাথা পুনরায় গরম হয়ে গেল, কেমন জানি চক্কর চক্কর দিচ্ছে। সে রাফসানকে দ্রুত বলল, রবার্ট, এদের বিদায় করে বাড়ি পাঠিয়ে দে। এদের কিডন্যাপ করে আমি নিজেই এখন পাগল প্রায়। রাফসান মুখ বাঁকিয়ে বলল, আগেই বলেছিলাম এই পাগলের পরিবারের সঙ্গে সম্পর্ক কইরেন না, শুনলেন না তো? এখন ভুগতে থাকেন, আবার তো বিয়ে করতেছেন আরেক পাগলকে। স্যার, অন্ধকার কক্ষটির অস্তিত্ব মৃত্যুর অন্তঃস্থল থেকে উঠে আসার সংকেত জানান দিচ্ছে। আলো এখানে ঢোকে না, ঢুকতেও চায় না। ভারী লালচে পর্দা জানালাকে গিরে খেয়েছে। বাতাসে জমাট বাঁধা রক্তের গন্ধ কেমন যেন শ্বাসরুদ্ধকর সব। দেয়াল জুড়ে ঝুলছে বিকৃত সব প্রতিচ্ছবি। কোথাও চোখ উপচে ফেলা মুখ, কোথাও ভস্মীভূত অঙ্গ, আবার কোথাও হাহাকার মিশে থাকা অস্পষ্ট মানুষের চেহারা। ছবিগুলো যেন আর ছবি নয়, একেবারে মৃদু আত্মাদের বন্দি আর্তনাদ। এক কোপে স্তব্ধ হয়ে পড়ে আছে ছুরি, করাত ও নানা রকম অচেনা যন্ত্র। প্রত্যেকটির ধারকণা এখনও কারো চামড়ার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ধাতব গায়ে শুকনো দাগ, কিন্তু সেই দাগ থেকে উঠে আসে ধোয়া মেশানো কাঁচা রক্তের গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি অপেক্ষা করছে দেয়ালের গায়ে গায়ে। সারি সারি পুতুল, যাদের মাথা জোর করে ন্যাড়া করে ফেলা হয়েছে। শূন্য কাচের চোখগুলো স্থির তাকিয়ে আছে দর্শকের দিকে, অথচ চোখের ভেতর নেই কোনো প্রাণ। কিছু পুতুলের গলায় কাটা চিহ্ন, কিছুতে কালি সেলাই করা, কিছু আবার হেসে আছে ভাঙা দাঁতের মতো বিকৃত এক ভঙ্গিতে। কালো হুডি পরা লোকটার মুখে একটা কালো মাস্ক। সে ঘরে ঢুকতেই হাতের ব্যাগটা থেকে একটা নতুন পুতুল বের করলো। টেবিলের ওপর থেকে একটা চাকু তুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকলো পুতুলের চোখের ওপর। যতক্ষণ না মনের শান্তি মিটল, ঠিক ততক্ষণ পর্যন্ত। স্বাদ মেটার পর সেই বিকৃত পুতুলটিকে আরও বিকৃত করতে কেচি দিয়ে সব চুল কেটে একেবারে ন্যাড়া করে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল পুতুলটির দিকে। ঠোঁটের কোণে বাঁকা হয়ে যায়। পরক্ষণে ভেসে ওঠে এক বিকট হাসি, যা মানুষের নয়, পশুরও নয়, যেন অর্ধেক মৃত অর্ধেক জীবিত কোনো দুঃস্বপ্নের গলা ফেটে বেরিয়ে আসা আওয়াজ। হাসির প্রতিধ্বনি দেয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মনে হয় সারি সারি নেড়া মাথার পুতুলরা কেঁপে উঠল, আর তাদের শূন্য চোখে লেগে গেল মৃত্যুর আতঙ্ক। লোকটি এবার পুতুলটিকে জড়িয়ে ধরে তার গন্ধ শুকলো, তারপর বলল, তোমার জন্য নতুন চুল চাই তো? তোমার জন্য নতুন চুল এনে দিব, তুমি রাগ করো না প্লিজ। বলেই সে পুনরায় আগের মতো হাসল। এবারের হাসির শব্দ আগের থেকেও শতগুণ বেশি ভয়ঙ্কর মনে হলো। পুরান ঢাকার একটা চোরাই ক্লাব ঘর। চোরাই বলার যথেষ্ট কারণও আছে, কারণ এখানে অবৈধভাবে রাতের বেলা পার্টি করা হয়। ভয়ানক সব নেশা করে মানুষেরা। মেয়ে মানুষের সঙ্গে সময় কাটানো এখানে একেবারে সাধারণ বিষয় বলেই বিবেচনা করা হয়। তবে আজকের বিষয়টি আলাদা, কারণ আজকে এই ক্লাবের অন্যতম কাস্টমার প্রেম নেওয়াজের 28তম জন্মদিন। প্রতিবার জন্মদিনে সে নাইট ক্লাব পুরোটা ভাড়া করে নেয়, সবার জন্য সব কিছু ফ্রি করে দেয়। তবে এখনও সে এসে উপস্থিত হয়নি। প্রেমের বার্থডে কেক নিয়ে নয়, বরং মদ নিয়ে উদযাপন করা হয়। নামি দামি সব ব্র্যান্ড। হঠাৎ বাইরে শব্দ হয়, গড়গড় শব্দগুলো যেন রাস্তা শাসন করে বেড়াচ্ছে। ক্লাবে যেই মেয়েটা ম্যানেজারের পদে আছে, তার বয়সই বা কত? অতীত থেকে এখানে নিয়ে এসেছে। তবে যাই হোক, সে মন প্রাণ দিয়ে যেই মানুষটার জন্য সবসময় অপেক্ষা করে থাকে, সে হচ্ছে প্রেম নেওয়াজ। তার প্রেম। মেয়েটির নাম ইরিন। মেয়েটি এমন কোনো নেশা নেই, করেনি, এমন কোনো বাজে কাজ নেই যা তার করা বাকি। প্রেম আর তার মধ্যে এসব দিক থেকে মিলের অভাব নেই। সে জানে প্রেম একদিন তার হবে, কোনো না কোনোভাবে। নইলে কি এত এত মেয়ে থাকতে প্রেম বারবার তার কাছে আসে? ইরিন বাইরে বের হওয়ার আগেই দেখলো একদল মানুষ প্রেমকে ঘিরে রেখেছে। সে ভিড়ের মাঝ থেকে এক ঝলক প্রেমকে দেখলো কালো চামড়ার জ্যাকেটে, কনুইতে ধাতব গার্ড, হাতে শক্ত গ্লাভস, মুখে হেলমেট, কিন্তু ভেতর থেকে চোখের ধারালো দৃষ্টি বেরিয়ে আসছে ভিজারের ফাঁক দিয়ে। প্রেমের পাশের বাইকে অঙ্কুর আছে। ওরা বাইক রাইড থেকে যে মাত্র ফিরেছে তা বুঝতে বাকি রইল না ইরিনের। প্রেম ধীরে ধীরে হেলমেটের লক খুলে মাথা থেকে টেনে নামালো। ভেতর থেকে ঘামে ভেজা চুল এলোমেলো হয়ে কপালে কপলো। মুখে সেই শীতল ব্যাপরোয়া দৃষ্টি, ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি। চারপাশের মেয়েরা মুহূর্তেই কেমন যেন বদলে গেল। প্রেমকে দেখে তাদের চোখের দৃষ্টি যেন হিপনোটাইজড। দু একজন ফিস ফিস করে নামটা বলল, প্রেম নেওয়াজ চলে এসেছে।
মেয়েদের কেউ ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে ফিস ফিস করে হাসত, কেউ আবার সোজা হয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। কারো চোখে বিস্ময়, কারো চোখে কামনা। হয়তো প্রেমকে একটু ভালো করে দেখার তার ভারী নিঃশ্বাসের পতনে নিজের ধ্বংস ডেকে আনার। প্রেম আর দেরি করল না। বাইক থেকে নামতেই ভারী বুটের শব্দ মাটিতে বাজত, টকটক শব্দ। সে ঠান্ডা ভঙ্গিতে বাইকের চাবি এক ঝটকায় ছুঁড়ে মারল অঙ্কুরের দিকে। অঙ্কুর হকচকিয়ে গেল, কিন্তু মুহূর্তেই চাবি ধরে ফেলল। চাবিটা পকেটে রেখে সেও নেমে পড়ল। দুই ধারের মানুষকে তখন সিকিউরিটি আটকে রেখেছে। প্রেম নেওয়াজের ভেতরে ঢোকার জন্য তো যথেষ্ট জায়গা দরকার, তাই না? ভেতরে ঢোকার আগে প্রেম আর পেছনে তাকালো না। ভিড়ের মাঝ দিয়ে মাথা উঁচু করে ঢুকে গেল ভেতরে। প্রেম ক্লাবে ঢুকতেই পার্টি শুরু হয়ে গেল। স্কটল্যান্ড থেকে আনা হুইস্কির বোতলে সবাই ডুবে গেল। তবে প্রেমের গান ছাড়া তো এই পার্টি অসম্পূর্ণ। সে গান গাইতে স্টেজে উঠল মাঝরাতের দিকে। সেখানে উঠতে যাবে তার আগেই একটা মাঝ বয়সী ছেলে তাকে আচমকা ধাক্কা দিল। প্রেম কিছু বলল না, নেশা করেছে, হুঁশ হারিয়েছে। ধাক্কা লাগা কোনো বড় বিষয় নয়, তবে মাথাটা গরম হলো তখন যখন ওই ছেলেটি বলে উঠল, শালা তোর মাকে তোর অন্ধ পয়দা করেছে, এখনই তো মদের গ্লাসটা পড়তো। ব্যাস এইটুকু শুনেই প্রেমের মাথা বিগড়ে যায়। টেবিলের ওপর সিরিঞ্জ রাখা ছিল, তাতে ড্রাগস ছিল। প্রেম এক মুহূর্ত ভাবল না সে কি করছে, কোনটা ভুল কোনটা সঠিক। মুহূর্তে একসঙ্গে 3টে সিরিঞ্জ একসঙ্গে তুলে গেঁথে দিল ছেলেটির গলার রগ বরাবর। ডাবের সবাই এক লহমায় থেমে গেল। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে জবাই করা মুরগির মতো কিছুক্ষণ ছটফট করে সেখানে স্থির হয়ে গেল। সবাই তখন আতঙ্কে চুপসে আছে। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, ওর ব্যবস্থা কর। তারপর সবার দিকে তাকিয়ে থমকে বলল, শালারা সার্কাস দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাচস না কেন? নাচ, সব ফুর্তি কর। সবাই সেই ধমকে এক মুহূর্ত স্থির থেকে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। ইরিন এসে প্রেমের কাঁধে হাত রাখতেই প্রেম একবার সেই হাতের দিকে তাকালো বাঁকা চোখে। তারপর ইরিনকে বলল, হাত সরাও, মেয়েদের গায়ে হাত দেওয়া যে নিতে পারি না তা তো জানোই। ইরিন হাত সরিয়ে মন খারাপ করো, তারপর বলল, গান গাইবে না? গানের আর মুড নেই। তো কিসের মুড আছে? সে কথার জবাব দিল না প্রেম। তারপর চুপ থেকে পুনরায় বাঁকা হেসে বলল, ওপরে চলো, দেখাচ্ছি কিসের মুড আছে। সকালে সিদ্দিক নেওয়াজ প্রেমের রুমে আসে। ঘরে মদ, সিগারেটের গন্ধ, জানালাগুলো আটকানো, পর্দা দেওয়া। প্রেমের আলো পছন্দ না, তবে কালো রং অনেক পছন্দ। পছন্দ অন্ধকার, তাই তো বাড়ির চারপাশে তার এত এত গাছপালা, যাতে করে ছায়া ঘিরে রাখে তার কাঠের বাড়িটিকে। প্রেম কুকুর বেশ পছন্দ করে। তার সেই পোষা কুকুরটা আছে, ওর নাম লুফি। কত বড় আর লোমশো একটা কুকুর। প্রেমের ঘরে সে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। একবার নতুন কাজের লোকটাকে কামড়ে দিয়েছিল, তারপর তো মানুষ ওর ঘরে আসতেও চায় না। সিদ্দিক উপর হয়ে শুয়ে থাকা প্রেমের চুড়ে হাত বুলিয়ে দেয়। মুখলিসকে জিজ্ঞেস করে, ও ফিরছে কখন জানো? সিদ্দিক বড় একটা নিঃশ্বাস ফেলে লুফির দিকে তাকালো। কুকুরটা প্রেমের পাশেই বসে আছে, দেখছে তার মালিককে। বিপদের গন্ধ পেলেই হামলে পড়বে, মনে মনে হয়তো তাই ভাবছে। সিদ্দিক আফসোস ভরা কণ্ঠে মুখলিসকে বলল, আমি ওকে মানুষ করতে পারিনি কালুর বাপ, ওকে আমি যথেষ্ট ভালোবাসা দিতে পারিনি। তবে তুমি তো জানো আমি চেষ্টা করছি, তবু ব্যর্থ কেন হলাম? সিদ্দিক রুম থেকে চলে যাওয়ার পর প্রেম এপাশ ফিরে ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তার ঘুম অনেক পাতলা। রুমে ঢুকতেই টের পায় সে, ঘুমটা ভেঙে যায়। সে একটা সিগারেট ধরিয়ে ফোনের দিকে তাকায়। ভালোই তো সময় হয়েছে। ধোয়া ছেড়ে লুফির দিকে তাকিয়ে বলল, কাম লুফি বেবি, তোমার খিদে পেয়েছে তাই না? চলো তোমার খাওয়ার ব্যবস্থা করি। ভার্সিটি যাওয়ার পর আজ কেমন যেন ভালো লাগছিল না। এই তিশার ক্লাসেও লোক পাঠিয়েছিল প্রেম, সে আজ আসেনি। আসতে না আসতেই ফাঁকিবাজি শুরু। শালিকে আরও দুটো কামড় খাওয়ানো উচিত ছিল। এতক্ষণে হয়তো মুখটা ফুলে আলু আর ঠোঁটটা ফুলে কদুর মতো হয়ে গেছে। ভালোই হয়েছে, তাতে প্রেমের কি? বেশি বেয়াদব ওই মেয়ে। ছুটির সময় সিমলা বের হতেই প্রেম অঙ্কুরকে পাঠালো তার কাছে, জিজ্ঞেস করতে ওর বেয়াদব বান্ধবীরা বাসা থেকে প্রেমকে সালাম দিয়ে যায়নি কেন। অঙ্কুর সঙ্গে সঙ্গে বলল, ভাই যা শুরু করলেন, ওই মেয়ে মরলেও তো বলবেন কবর থেকে উঠে এসে সালাম কেন দিল না। প্রেম সেই কথা শুনে অঙ্কুরের দিকে তাকাতেই সে চুপ। সে সরাসরি সিমলার পথ রুখে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, তোমার বান্ধবী কই? সিমলা চোখের কালো রঙের বঙ্গবন্ধুর মতো দেখতে চশমাটা ঠিক করে বলল, সে বাসায়, ওর মুখ ফুলে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, তাই আসেনি। তো তুমি এলে কেন?
রোদে পুড়ে তোমার উজ্জ্বলতা নষ্ট হয়েও তো যেতে পারে। সমস্যা নেই, গ্লো অ্যান্ড লাভলি ব্যবহার করি। ওইটা দিলে সুন্দর হওয়া যায়? যাই তো, আপনার মতো কাকু ময়ূর হয়ে যাবে। তুমি যেহেতু আমার কথা বলেছো, তাহলে সেটাকে কমপ্লিমেন্ট হিসেবেই ধরে নেব। শিমলা মুচকি হাসলো, তা দেখে অঙ্কুর বলল, ও মা গো, এভাবে হেসো না মেয়ে, আমার সুগার লেভেল বেড়ে যাবে। শিমলা মুচকি হাসলো, আর সেটা দেখে অঙ্কুর থামতে না পেরে বলে উঠল, ইস, আবার হাসে। এভাবে হাসলে তো রাতে আমার ঘুমিয়ে আসবে না। ঠিক তখনই শিমলার হাঁচি এসে পড়ল, সরাসরি অঙ্কুরের মুখে ছিটকে গেল হাঁচি। সরি, হঠাৎ করে চলে এসেছে। অঙ্কুর কোনো মতে নিজেকে সামনে নিল, মনে মনে ভাবল, এভাবে একদিন আমাদের মাঝে ভালোবাসা চলে আসবে, বিয়ে চলে আসবে, গর্ভবতী বাচ্চাও চলে আসবে। শিমলা মেয়েটা হুটহাট হাসি দেয়, আর না জানে কি কি দেবে। তাতে কি, ভালোবাসা এমন দু চারটে দেওয়া নেওয়া চলতেই থাকে। শিমলা যদি হাঁচি দেয়, আমি তাকে ভালোবাসা দেব, আদর দেব, ডজন ডজন বাচ্চাও দেব। স্বপ্নমগ্ন অঙ্কুরকে ভাঙিয়ে দিল হঠাৎ প্রেম ভাইয়ের ফোন। একটু ধৈর্য নেই লোকটার। এভাবে চললে তো আর বিয়ের 1 মাস পরেই শোনা যাবে নেওয়াজ বংশের উত্তরাধিকার চলে আসছে। ফোন ধরতেই ওপাশ থেকে প্রেমের গম্ভীর স্বর ভেসে এলো, তৃষার খবর কি? কি বললো শিমলা? শিমলা তো কিছুই বলল না, কিন্তু আমি যে তাকে অনেক কিছু বলতে চাই। কি বলতে চাস? বলতে চাই, ওগো শিমলা, তুমি কি আমার জীবনের ডাটা হবে, যাকে ছাড়া আমার জীবন চলেই না। প্রেম হা হলো না, উল্টো গম্ভীর গলায় বলল, কিন্তু তুই তো ওয়াইফাই ইউজার। তৃষা অনেক কষ্টে মেডিসিনকে ঠোঁটের ফোলা কমিয়েছে। জীবনটা তার বেদনা, এমন হারে দজ্জাল ছেড়ে তো কোনোদিন সে দেখেনি। খবিশের ঘরে একটা তার ছিঁড়ে আসবে, থুতু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে এই বলে রাখছে তৃষা। তৃষার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, একটা কাজ তো খুঁজতেই হবে, এভাবে চললে হবে না। ওদিকে শিমলার মা কাল রাতে শিমলাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলেছিল। সেই সব কথা তৃষার একটু ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তায় বের হয়, কিন্তু সে তো ভুলেই গেছে তার ফোনে ডাটা নেই। এভাবে কি চলে? বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটা জিমের সামনে গিয়ে চোখ থমকে যায়। এখানে হিসাব রক্ষকের জন্য একটা মেয়ে নেওয়া হবে, যেই আমার জেম। এখানে আর কত ইনকাম হয় এই হিসাব তৃষা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করে বের করতে পারবে। তৃষা বুক ফুলিয়ে জিমে যেতেই তার আবার আত্মা বের হওয়ার উপক্রম হবে না। জিমে দেখি হ্যান্ডসামদের বাহার, এক একজনের কি বড়ি, উফ, এসব দেখলেই তো নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। এই ছোট্ট হৃদয়টাকে আশ্রয় কেন্দ্র বানিয়ে ফেলেছে, যাকে দেখে তাকেই জায়গা দিয়ে দেয়। একটার পর একটা কন্টিনিউ ডান্সের মতো চলছে তো চলছে। ব্যাগ থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখে, মেকআপ সব ঠিক আছে তো। হঠাৎ তার চোখ যায় একটা লোকের দিকে। আরে এটা তো সেই দিনের ওই হিরো না, যে তাকে কুকুরের হাত থেকে বাঁচাতে এসেছিল। মায়েরই কি হট লাগছে। এই ছেলে তো পুরাই চকলেট বয়। এই ছেলেটার সঙ্গে এই নিয়ে 2 বার দেখা হলো। আল্লাহ মনে হয় প্রেমের ইঙ্গিত দিচ্ছে। প্রত্যুষের শরীর এখন পুরো ভিজে গেছে ঘামে, কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখে পড়ছে। সে হাতের পশ্চাৎ ভাগ দিয়ে মুছেও আবার ভিজে উঠছে। গলা ও বুক জুড়ে ঘামে দেখা। টি শার্টের ভেতরটা এমন ভিজে গেছে যে গায়ে আঁকড়ে লেগে আছে। সে গাঢ় নীল রঙের স্লিভলেস টি শার্ট পরেছে, যেটায় ঘাম জমে রং আরও গাঢ় হয়ে উঠছে। বাইসেপস আর ট্রাইসেপস ফুলে উঠছে টান টান, পেশিগুলো ঘামের ঝিলিক নিয়ে একেবারে স্পষ্ট। কালো ট্রাক প্যান্ট পরে আছে, পাশে সরু ধূসর লাইন টানা। কবজিতে কালো জিম গ্লাভস, যেটা ভিজে গেছে, রং প্রায় চকচক করছে। গলায় একটা সাদা টাওয়েল ঝোলানো, সেটাও ভিজে ভারী হয়ে গেছে। কানে ছোট ইয়ারবাডস ঢোকানো, কিন্তু এখন গান শোনার চেয়ে তার নিজের হৃদস্পন্দনের শব্দই বেশি শোনা যাচ্ছে। তৃষা প্রত্যুষের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতেই পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে প্রত্যুষের পেছনে এসে ধপ করে পড়ল। জিব্বায় একেবারে কাছেই গাড়ি চলে এসেছিল। ভোটকার বাচ্চা ভোটকা, তুই এই পেট নিয়ে জিমে কেন আসছস? হ্যাঁ, অভিশাপ দিলাম, চিকন হইতে পারবি না তুই, উল্টা ব্লাস্ট হয়ে মরবি। তবে সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এসব শুনলে পটার আগেই পালাবে। কি এমন ধপাস করে পড়ল তা দেখার জন্য সে পেছনে ফিরতেই দেখলো সেই দিনের সেই তৃষা মেয়েটা পড়ে আছে। সে ভ্রু কুচকে তৃষাকে জিজ্ঞেস করো, আরে তুমি এইভাবে ফ্লোরে পড়ে আছো যে? তৃষা জলদি কপালের সানগ্লাসটা চোখে দিয়ে বলল, আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের চেন? তৃষা তখনও সেভাবেই পড়ে আছে। লজ্জা লাগছে তার,
কি কালো হয়ে গেল। সে কোনো মতে ম্যানেজ করে বলল, মানে এটা চিৎপটাং জিম।